তো চলেন আমরা শুরু করতে পারি কি আমরা? ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বীমা জিনিসটা কি, এটা মানুষের কেন প্রয়োজন হয়, কেন দরকার হয়, কেন থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা একটু প্রথমেই কথা বলে নেব। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের ফলের বীজ দেখেছেন, তাই না? এই বীজটা খুব খেয়াল করবেন, এই বীজটাকে যদি আপনি ফলটা খেয়ে বীজটা আপনি যদি আলমারির ভিতর লুকায় রাখেন অথবা কোনো একটা ড্রয়ারে রেখে দেন, এটা কোনো দিন কি গাছ হবে বলেন তো? গাছ হবে না। কিন্তু এই বীজটা থেকে বিশাল একটা বৃক্ষ হতে পারত, বিশাল একটা গাছ হতে পারত, যেখান থেকে আরও অনেক ফল হতো, মানুষ ছায়া পেত, অনেক ধরনের উপকার হইতে পারত। কিন্তু হয়নি কেন বলেন তো? ভুল পরিকল্পনার অভাবে। তো আমি তাই বলতে চাই যে আমাদের যে অর্থ, দেখেন আমরা সবাই কিছু না কিছু ইনকাম করি, তো কেউ বিদেশে আছে, কেউ ব্যবসা করছে, কেউ কৃষিকাজ করছে, এক একভাবে ইনকাম করছে। এই ইনকামের যে টাকাটা, এটা দেখেন সবাই ঠিকভাবে ব্যয় করতে পারে না বা ব্যবহার করতে পারে না। যেই কারণে আপনি দেখবেন অনেকে কিন্তু খুব অল্প ইনকাম করেও তার দেখবেন যে সে হজ করে ফেলছে, অল্প ইনকাম করেই দেখবেন যে সে জায়গা কিনে ফেলেছে, অনেক কিছু করেছে। আবার এমন লোকও আপনি আপনার সমাজে দেখতে পাবেন মাসে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করে, তাকে যখনই বলবেন দেখবেন সে বলে যে আমার তো টাকা নাই, আমার তো চলতে কষ্ট হয়ে যাচ্ছে, দিস অ্যান্ড দ্যাট, ইয়েস অর নো। এইরকম লোক আমরা সমাজে দেখতে পাই। এটার কারণ কি বলেন তো? কারণ ওই যে ফলের বীজ যেমন আপনি ড্রয়ারে রেখে দিলে গাছ হয় না, টাকা তেমন শুধু ইনকাম করলেই সম্পদ হয় না। সম্পদ হওয়ার জন্য একটা পরিকল্পনা লাগে, একটা প্ল্যানিং লাগে। কি আমার সাথে একমত কিনা আপনারা? ওকে, সো কি করা উচিত একটা টাকা দিয়ে? দেখেন তো আমার সাথে আপনারা একমত হতে পারেন কিনা। আমি কিছু কথা বলি, একমত হওয়া যায় কিনা, মানে হতেই হবে তা বলছি না, তবে আপনার ভালো লাগলে আপনি একমত হতে পারেন। প্রথম কথা হচ্ছে, আমি যে টাকাটা ইনকাম করি আমার প্রথম এই টাকা থেকে বর্তমান সময়ের খরচ মিটাতে হবে। অর্থাৎ আমার বাসা ভাড়া, বাজার, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধ পাতি যা আছে এগুলো আমার খরচ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, সব টাকাটাই কি খরচ করে ফেলা উচিত? বুদ্ধিমান ব্যক্তিত্ব তা করা উচিত না, রাইট? তার মানে তার এখানে ভবিষ্যতে স্বপ্ন পূরণ করার জন্য সবারই তো কিছু স্বপ্ন, কিছু লক্ষ্য আছে না? যেমন আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিব, তারপর আমি একটা জায়গা কিনবো, একটা বাড়ি করব, হজ করতে যাব, এরকম বিভিন্ন প্ল্যানিং তো থাকে। যারা এমনকি বিদেশে আছে, আপনাদের এলাকায় অনেক লোক কিন্তু প্রবাসী, তাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে, আমি 10 বছর 15 বছর কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে গিয়ে একটা ব্যবসা করব, একটা কিছু করব। তাহলে আমাদের টাকা দিয়ে বর্তমানে সব খরচ করে যারা ফেলে তাদের জীবনে কোনো ভবিষ্যৎ হয় না। আর একটা কাজ করতে হয় টাকা দিয়ে, শুধু জায়গা কিনবো এই জন্য টাকা থাকলে হয় না, শুধু বাড়ি করব সেই টাকা থাকলে হয় না, বিপদ আপদের কথা মাথায় রাখতে হয়। যেহেতু আমরা মানুষ, আমরা কেউ বিপদ আপদ চাই না, কিন্তু আমরা দোয়া করি, হে আল্লাহ আপনি কাউকে বিপদ আপদ দিয়েন না। তারপরও হয় মানুষের জীবনে না চাইতেই অনেক কিছু হয়ে যায়। কারো দেখা যাচ্ছে রোগ হয়, কারো আবার দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়। আমরা দোয়া করি আল্লাহ আপনি সবাইকে নিরাপদে রাখেন। কিন্তু তখন কি হয় বলেন তো? আমি আমার একটা ছোট্ট ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করি। আমি আমার আম্মাকে নিয়ে ট্রিটমেন্ট করতে গেলাম ইন্ডিয়াতে, এটা অনেক আগের কথা, এখন তো যাওয়া কঠিন। তো এক লোককে দেখতে পাচ্ছি চায়ের দোকানে বসে খুব কান্না করছে। তো আমার দেখে একটু বাঙালি মনে হলো। আমি বিকালে একটু হাঁটতে বের হয়েছি, আমার মনে হলো যে ভদ্রলোক বাঙালি হবে, বাংলাদেশি হবে, সরি। তো আমি একটু কাছে গিয়ে বললাম, চাচা আপনি কি বাংলাদেশি? এভাবেই বললাম। তো উনি আমার দিকে একটু তাকিয়ে বললেন যে হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ। চোখ ভরা পানি, টলমলো করছে, মন খুব খারাপ বোঝা যাচ্ছে। তো আমি ওনাকে বললাম যে আঙ্কেল কোনো প্রবলেম, কোনো সমস্যা? উনি বলল বাবা আমার তো সবই সমস্যা। কি হয়েছে আঙ্কেল, কি সমস্যা আপনার? তো উনি বলছেন আমার একটা ছেলে, আমার এই ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, আমি খুব মানে ধনী লোক না,
আমি মানে খুব টাকা পয়সা আছে এরকম লোক আমি না, তবে হ্যাঁ মোটামুটি সম্পদ আমার ছিল। আমার একটা ছেলেকে আমি অনেক কষ্ট করে পড়িয়েছি। তো এই ছেলেটা বিসিএস পেয়েছে, দেখেন বিসিএস পেয়েছে, সে এখন পুলিশে জয়েন করবে, আপনার নিশ্চয়ই এএসপি হয়ে সে জয়েন করবে। তো তারপর চাচা কি হলো, বলছে আমরা এটা দেখে খুব খুশি হলাম এবং আমার ছেলেকে আমরা একটা বিয়ে দিলাম, মানে চাকরি পাওয়ার আগেই। কারণ বিসিএস পাওয়ার পরে কিন্তু একটু সময় লাগে, আপনারা জানেন, ট্রেনিং হয়, আস্তে আস্তে চাকরি পায়, একটু টাইম লাগে। আমরা তাকে বিয়ে শাদী দিলাম এবং তার ঘরে একটা ছোট্ট ছেলে আছে, ফুটফুটে বাবু আছে। এই বাবুটা এখন আমাকে মানে আমার ঘরটা অনেক আনন্দময় ছিল, বাট হঠাৎ করে সে যখন চাকরিতে জয়েন করবে তার কিছুদিন আগে আমার ছেলেটার ক্যান্সার ধরা পড়ল। এবং তিনি বললেন যে আমি মানে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে এবং আমি আমার ছেলের ট্রিটমেন্ট করানোর জন্য সব কিছু বিক্রি করতে করতে এখন শুধু আমার বসত ভিটাটা আছে এবং আমার মনে হয় সেটাও বিক্রি করতে হবে। লাস্ট টাইম ওনার ছেলের ট্রিটমেন্ট ইন্ডিয়াতে করছিলেন, বলছে লাস্ট টাইম আমি আমার ছেলের বউ আর আমার নাতিকে নিয়ে আসছি। এখন আমার টেনশন হলো ওদেরকে এখানে রেখে আমার যে জায়গাটা বিক্রি করে টাকা নিয়ে আবার আসতে হবে, মানে ওরা জিনিসটাকে কি করবে এটা ভেবেই মনটা খুব খারাপ। তাহলে দেখেন আমি কেন আপনাদেরকে এই ঘটনাটা বললাম, যে এই যে উনি কোনোদিন ভাবে নাই যে এরকম একটা বিপদ আসবে, তাহলে ছেলেকে তো বিয়েই করাইতো না, তাই না? বা এরকম, তাহলে মানুষের জীবনে কিন্তু এটা হয়। তো আপনারা, আমি এই যে 3টা পয়েন্ট বললাম যে টাকা দিয়ে 3টা কাজ করা উচিত। একটা হচ্ছে বর্তমানে যে খরচ আছে সেটা মেটানো উচিত, কিছু টাকা দিয়ে ফিউচারে একটা স্বপ্ন পূরণের পরিকল্পনা করা উচিত, এবং বিপদ আপদের জন্য কিছু টাকা থাকা উচিত। যে যে একমত, আমাকে এই ব্যাপারটার সাথে সবাই তো একমত হবেন না, কিন্তু যারা যারা একমত তারা কি ছোট করে হাত তুলে আমাকে দেখাবেন যে হ্যাঁ আপনার স্যার এই কথাটার সাথে আমরা একমত হতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা একটু চলে আসব যে বিমা কি জিনিস। এই যে এখন বুঝতে আমার জন্য সহজ হবে, একদম সহজে বুঝে ফেলবো বিমা কি জিনিস। বিমা হচ্ছে এমন একটা পদ্ধতি, খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, যেখানে একই সাথে জি বসুন প্লিজ, বসে যান, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, সো বিমা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একটা মানুষ একই সাথে চাইলে তার ভবিষ্যতের স্বপ্ন পূরণের পরিকল্পনা করতে পারে, আবার আল্লাহ না করুক যদি তার কোনো বিপদ আপদ আসে, আল্লাহ না করুক। সমস্যাটা হয় কি, বিপদ আপদ নিয়ে কেউ তো ভাবেও না, কেউ প্ল্যানিংও করে না, কারণ কেউ চায়ও না। আমি তো চাই না যে আমার জীবনে বিপদ আসুক, তো প্ল্যান আর কী করব। কিন্তু যদি চলে আসে তাহলে বিমা একটা বন্ধুর মতো করে কাজ করে। কেমন বন্ধু একটু পরে আপনি বুঝতে পারবেন, কেমন ফ্রেন্ড আমি আলোচনা করলে, যে সেইখানে আমার এই বিপদ আপদে বিমা কাজে লাগে একই সাথে। তাহলে আপনি যদি ব্যাংকে ডিপিএস করেন, তাহলে ব্যাংকে আপনার 1 নাম্বার কাজটা হবে, আপনার ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা হবে, সেটা দিয়ে আপনি একটা স্বপ্ন পূরণ করতে পারবেন। কিন্তু আল্লাহ না করুক আপনার কোনো বিপদ আপদ হলে বিমা যেভাবে আপনার পাশে দাঁড়াতে পারবে, ব্যাংক সেটা পারে না, নিয়মের কারণেই পারে না। চলেন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বিমা আপনার বিপদ আপদে কাজে আসতে পারে, অন্য কিছু এতটা আসে না। আমরা একটু উদাহরণ দিলে বোঝা যায়। আচ্ছা, ধরুন আপনাদের মধ্যে ছোট বাচ্চা আছে, হ্যাঁ, যার বয়স ধরেন 10 বা 10-এর নিচে, এরকম কেউ কে আছেন যে হ্যাঁ ছোট বাচ্চা আছে বা ফ্যামিলিতে, এরকম যদি কেউ থাকেন একটু হাত তুলে দেখাবেন। আছে না? আচ্ছা ঠিক আছে, বোঝার জন্য বলছি। দেখেন আমি যা যা বলবো আপনি কিন্তু মানে শুধুই বোঝার জন্য, মানুষ বললে যদি কিছু হয়ে যাইতো তাহলে তো সবাই শুধু মুখ দিয়ে বলে দিত যে এটা হয়ে যায়, তাই না? তো প্লিজ ডোন্ট মাইন্ড, বোঝার চেষ্টা করবেন। ধরুন আপনার বাচ্চাটার জন্য আপনি নিশ্চয়ই ভাবেন আমার ছেলে বা মেয়েটা উচ্চশিক্ষিত হোক, চান তো সবাই? কোন বাবা মা চায় না? এটা সবাই চায়। নিশ্চয়ই আপনি এটা ভাবেন যে আমার ছেলেটাকে বা মেয়েটাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, জীবনে ক্যারিয়ারে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমি তার ক্যারিয়ারটা যদি দেখি সে খুব ভালো চাকরি করছে, ভালো ব্যবসা করছে, আমার খুব ভালো লাগবে। কিন্তু সেজন্য কি টাকার দরকার আছে কিনা?
আছে তো? থাকলেই হ্যাঁ বলেন, আছে কি না? আছে। ডাক্তারি পড়াবেন, কি দিয়ে পড়াবেন? টাকা লাগবে তো। আপনি বিদেশে পড়তে পাঠাবেন, ওই টাকা লাগবে। না, আমার ছেলেকে আমি মিজানুর রহমান আজহারির মতো বানাইতে চাই, সেখানেও টাকা লাগবে আল আজহারে পাঠাইতে গেলে, রাইট? টাকা লাগবে। এখন এটা ভেবে বা মেয়েকে বিয়ে দিবেন, টাকা লাগবে। এটা ভেবে খুব খেয়াল করেন, আপনি প্রতি মাসে 5,000 টাকা করে না জমাচ্ছিলেন, ধরেন এক্সাম্পল, আর আপনারই পাশের বাড়িতে আপনার খালাতো বোন, সেও তার মেয়ের জন্য 5,000 করে জমাচ্ছে, কিন্তু দুইজন দুই জায়গায় জমাচ্ছে। একজন জমাচ্ছে হচ্ছে ব্যাংকে, না না এসব বিমা টিমা এগুলোর মধ্যে আমি নাই। হ্যাঁ, এবং আপনারে বলে তুই একটা গাধা বোকা, তোরে কি বুঝাইছে রবিউল, তুই যা পড়ছিস কোথায় বিমা নিয়ে। আচ্ছা, সো আপনি আছেন বিমাতে, উনি জমাচ্ছেন ব্যাংকে। আচ্ছা, এখন বুঝার জন্য জাস্ট ধরে নেন, আল্লাহ না করুক দুইজনই বিমা চালু করছেন, চালু করার পরে দুইজনে এক জায়গায় রওনা হয়েছে বেড়াইতে, গাড়ি অ্যাক্সিডেন্টে দুইজনই মারা গেছে। বুঝার জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক সবাইকে। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, এই যে যিনি ব্যাংকে 5,000 টাকা রাখলেন, ওনার নমিনি মানে ছেলে হোক মেয়ে হোক, ওনাকে ব্যাংক কত টাকা দিবে আপনার কি বলতে পারেন? জানেন? 5,000 টাকার উপরে তো নাই, উপরে তো দেওয়ার সুযোগই নাই, বরং সার্ভিস চার্জ কেটে নিতে পারে কিছু। আচ্ছা, যদি নাও কাটে তবুও 5,000ই পাবে। অ্যাম আই রাইট? আপনারা কি জানেন যে বিমা যখন চালু হয় তখন একটা বিমা অঙ্ক নামে একটা জিনিস থাকে? অতটা হয়তো অনেকে বুঝে করেন নাই। ওই যে বললাম বিশ্বাস থেকে করছেন, হ্যাঁ ভালো কিছু হবে মনে হয়, করি, ঠিক না? আচ্ছা, কিন্তু আপনারা জেনে রাখেন, আজকে জেনে রাখেন, আপনাদের প্রত্যেকের বিমার একটা বিমা অঙ্ক আছে। কারোটা 3 লাখ, কারোটা 2 লাখ, কারোটা 1 লাখ, কারোটা 5 লাখ, বিমা অনুযায়ী আর কি। আচ্ছা, বোঝার জন্য ধরে নিচ্ছি, এই যে আপনার এই লোকের বিমা অঙ্ক হলো 5 লক্ষ টাকা, ধরেন 5 লক্ষ টাকা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই, কোনো একটা ফ্যামিলিতে বাবা অথবা মা যখন না থাকে, তার সন্তানকে বাবা মা যেভাবে দেখে, কোনো দিন কি আত্মীয় স্বজন সেভাবে দেখে? নো। অথবা আমাকে দিয়ে বোঝেন যে আমি এখন জীবিত আছি, সুস্থ আছি, এখন আমি জীবিত আছি, সুস্থ আছি, আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর চলে, মেয়ের 4 বছর, আমার ওয়াইফ কিন্তু কিছুই করে না। এখন তারা দেখেন আমার গাড়ি আছে, গাড়িতে চড়ে, ভালো বাজার, ভালো বাসা, সব কিছু ওকে। বাট আল্লাহ না করুক আমি যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, হইতেই পারে, আমি কেউ তো গ্যারান্টি দিতে পারবো না যে আজকে আমি বাসায় যাইতে পারবো কিনা, বাসা তো দূরের কথা, সিঁড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা এটার তো গ্যারান্টি নেই, রাইট? তাইলে আমার কথা হচ্ছে যে যদি আল্লাহ না করুক আমি আজকে না থাকি, একটু কল্পনা করেন তো আমাদের সমাজে কয়টা ফ্যামিলি আছে যে চাচা গিয়ে বলবে যে ভাতিজা সব দায়িত্ব আমার, মামা গিয়ে বলবে সব দায়িত্ব আমার। যদি তা না হয় তাহলে প্ল্যানিং তো আমাকেই করতে হবে। এখন দেখেন বিমা থাকার সুবিধা হচ্ছে এই যে আপনি তো বোকা, কার ভাষায়? ওই যে ওনার ভাষায়, আপনার খালাতো বোনের ভাষায় আপনি কি বোকা, এই জন্য বিমা করছেন। এখন উনি চালাক বিধায় ওনার ছেলে পাবে হচ্ছে কত? 5,000 টাকা। আর আপনি তো বোকা, আপনি এই কারণে আপনার এই বিমা অঙ্ক ছিল 5 লক্ষ টাকা। বিমা আইন অনুযায়ী, বিমার নিয়ম অনুযায়ী আপনার সন্তান, যদি এটা শিক্ষা বিমা হয়, তাহলে আপনার সন্তান প্রতি মাসে এখন 5,000 করে টাকা পাবে। কত করে? কতদিন? পুরো যতদিন মেয়াদ নিছিলেন, মেয়াদ যদি 15 বছর নেন, পুরো 15 বছর যাবৎ 5,000 করে প্রতি মাসে পেতে থাকবে। শুধু কি তাই? নো, এই বিমাটা এবার চালাবে কোম্পানি। আপনি যে প্রতি মাসে টাকা দিতেন 5,000 করে, এখন আপনি তো নাই, তাহলে আপনার সন্তানের জন্য এবার কোম্পানি প্রত্যেক মাসে 5,000 করে কিন্তু এই বিমাটা চালায় যাবে। এবং মেয়াদ শেষে টোটাল জমা হওয়ার কথা ছিল প্রায় 9 লক্ষ টাকা, আর প্রফিট সহ আনুমানিক প্লাস মাইনাস, কারণ আমরা তো ফিক্স করতে পারি না, সুদ হইলে ফিক্স করা যায়, আনুমানিক ধরেন আপনি এখানে টাকা পাবেন 14 লাখ 15 লাখ যেটাই পান, আপনার সন্তান কিন্তু প্রতি মাসে 5,000 করে তো পাবেই, মেয়াদ শেষে আবার কিন্তু পুরাটা পাবে।
বুঝেছেন কি না? এবার বলেন, এটা কোনোদিন ব্যাংকে সম্ভব? সম্ভব না। হ্যাঁ, এটা যদি শিক্ষা বিমা না হয়ে অন্য বিমা হতো তাহলে প্রতি মাসের ভাতাটা পাইতেন না, কিন্তু একসাথে এককালীন আমার নমিনি 5 লক্ষ টাকা পেয়ে যেত। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি কি বিমার ধারণা। তাহলে যদি আমি জীবিত থাকি, খেয়াল করেন, মনোযোগ দিন, যদি আমি জীবিত থাকি, সুস্থ থাকি, তাহলে ওই 13 বা 14 লক্ষ টাকা দিয়ে আমি কি করব বলেন তো? ওই যে আমি একটা স্বপ্ন পূরণ করব, মেয়েকে ধুমধাম করে বিয়ে দিব, নাহলে ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো, অথবা জায়গা কিনবো, অথবা জায়গার উপর বাড়ি করব, অথবা হজ করব, যেই স্বপ্ন নিয়ে করছি ওইটা পূরণ করব বেঁচে থাকলে, সুস্থ থাকলে। আল্লাহ না করুক যদি আমার কোনো বিপদ আপদ হয়েই যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার পরিবারের জন্য একটা বিশাল ব্যাকআপ কিন্তু এখানে আছে। এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন?